আজকের কেস স্টাডিটা একটু ভিন্ন, কারণ আদম পরিবার নিয়ে আজ যে কথাগুলো আমি বলবো কিছুটা নিজের ধারণা, কিছুটা হচ্ছে সেই দিনের ঘটনার পরদিন প্রকাশ হওয়া পত্রিকা থেকে নেওয়া ইনফরমেশন এবং কিছু সূত্র যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এইভাবে মিলে, কারণ ম্যাক্সিমাম ইনফরমেশনই অ্যাভেলেবেল না এবং একটা খবরের কাগজ দেখে পেজ বদলিয়ে বদলিয়ে পড়ার মতো লোক আমি না। আদম পরিবারের কথা যদি বলতে হয়, এই আদম পরিবারের ব্যাপারে প্রথম বাংলাদেশের মানুষ জানতে পারে 12 জুলাই সকালে, কারণ 2007 সালেও অত বেশি কেবল নেটওয়ার্ক কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েনি, শহর কেন্দ্রিক ছিল অথবা মফস্বল কেন্দ্রিক ছিল, বা এত টেলিভিশন চ্যানেলও ছিল না, এবং বিটিভির কথা বাদ। 12 জুলাই সকালবেলা পেপারে খবর বের হয় যে আগের দিন 11 জুলাই হয়তো দুপুর বা বিকালে মাঝামাঝি যে কোনো একটা সময়ে রেল লাইনে একটা দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় একই পরিবারের 9 জন সদস্য মারা যায় এবং বেশ হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার এলাকা জুড়ে বা আরও কম এতটুকু এলাকা জুড়ে তাদের লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল, ছিন্ন ভিন্ন লাশ। তদন্ত করার পরে জানা যায় যে এই পরিবারটা হচ্ছে আদম পরিবার এবং একই পরিবারের জীবিত সদস্য 9 জনই আত্মহত্যা করেছেন। এটা হচ্ছে প্রথম ইনফরমেশন, প্রথম ইন্টেল। এখন আত্মহত্যা কেন করেছে, যখন পুলিশ এটা তদন্তের নামে তখন এলাকাবাসীর দ্বারা তারা জানতে পারে এই পরিবারটা, এলাকাবাসী যে ভাষ্য, এই পরিবারটা বিচ্ছিন্ন, সবার কাছ থেকে বিচ্ছিন্ন। তারা মুসলমান না, তারা এক ধর্মে বিশ্বাসী, সেটা হচ্ছে আদম ধর্ম, এবং তারা এলাকাবাসীদের সাথে মিশত না এবং তাদের সাথে সম্পর্ক কারো ভালো ছিল না। একজন মুসলমান হিসেবে যখন এরকম কোনো পরিবার দেখবে যে আমার বাড়ির পাশে আমারই চেনা পরিচিত লোকজনেরা হঠাৎ বদলে গিয়ে নিজেদের আবিষ্কার করা কোনো কিছু পালন করছে, সেটা আশপাশের ফ্যামিলি এটা মেনে নেবে না, এটা খুবই স্বাভাবিক। এবং যেই জায়গায় মানে অদ্ভুত কিছু কাণ্ড ঘটবে সেটা দেখতে যদি সুশ্রী না হয় তাহলে আপনি বাধা দিবেন। আদম পরিবারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটতো, তাদের যে রীতি নেওয়ার ছিল, এগুলো দেখার মতো না, এগুলো সহ্য করার মতো না। কিন্তু এই জন্যই তাদের সাথে সম্পর্ক সবারই মোটামুটি খুব খারাপ ছিল। তাই বলে এরকমও ছিল না যে তারা কোনো রকমের আক্রমণের শিকার কখনো হয়েছে। হ্যাঁ, আক্রমণের শিকার কিন্তু একজন ব্যক্তি হয়েছিলেন, যিনি এই কথিত শয়তানের ধর্মের আবিষ্কারক আনোয়ার দরবেশ। তিনি আর্মি পার্সোনাল ছিলেন, কোন পোস্টিংয়ে ছিলেন এটা আমরা এই মুহূর্তে জানি না, এবং তিনি রিটায়ার করার পরে তিনি ধর্মকর্মে মন দেন এবং তার মানুষের সাথে তর্ক বিতর্ক হতো। এই তর্ক বিতর্কের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি ওইভাবে ধরি, অনেক সময় হয় কি, আমরা যখন ছোটোখাটো কিছু ব্যাপারে জানতে পারি যে এই ব্যাপারটা আমি আগে থেকে জানতাম না, বিশেষ করে সেটা যদি ধর্মীয় ব্যাপার হয়, দেখা গেল যদি আমি 5টা হাদিস খুব ভালোভাবে বুঝি, তাহলে আমি 5টা হাদিস দিয়ে মানুষকে ঝাড়তে শুরু করি। কিন্তু আল্লাহর রাসূলের হাদিসের কিন্তু অভাব নেই, সহিহ হাদিসের কিন্তু অভাব নেই। কিন্তু আমরা করি কি, আমাদের যে স্বল্প জ্ঞান থাকে সেইটা নিয়ে তর্ক নেমে যাই। আমার যেটা ধারণা, আনোয়ার দরবেশ এই তর্কটাই করতো, মানুষকে বোঝাতে যেত একটা, বোঝাতে আরেকটা, যেখানে নিজেরই জ্ঞান আরোহণের অভাব ছিল প্রচুর, যার কারণে তার সাথে বাকবিতণ্ডা তো হয়ই এবং তার গায়ে হাত তোলার মতো ঘটনা কি ঘটেছিল, এটা সত্যতা কেউ জানে না এখন। এবং ওই ঘটনার পরেই, এরকম একটা দুর্ঘটনা ঘটার পরেই আনোয়ার দরবেশ নিজেকে গুটিয়ে নেয় এবং সে বছরখানেক পরে তার পরিবারকেও তার এই শয়তানি ধর্ম, আদম ধর্মে দীক্ষিত করে নেয়। অতি স্বাভাবিকভাবে ফ্যামিলিতে যে বড় ফিগারটা থাকে, বটগাছ ফিগার যাকে বলে, এই ফিগার যখন যে কথাটা বলবে ওই কথাটা সবাই ফলো করবে অতি স্বাভাবিকভাবেই। তো নিজের পরিবারের মধ্যেই আদম ধর্ম, এই কথিত শয়তানের ধর্মটা নিজেই প্রচার করলেন এবং দীক্ষিত দিয়ে দিলেন এবং আশপাশে প্রচার করতে গিয়ে খুব ভালো রকমের বাধার শিকার হলেন।
এই জন্য নিজেদেরকে কনফাইন করে নেন ওই বাড়ির মধ্যেই, ওই বাড়ির ভিতরেই নিজেদেরকে আটকে নেন। এবং এই শয়তানের ধর্মের যে আবিষ্কারক, ওই যে টিকটিকি ডাকে, এই শয়তানের ধর্মের যে আবিষ্কারক এই আনোয়ার দরবেশ মারা যান কিন্তু 11 জুলাই 2000 সালে সম্ভবত। এই ব্যক্তি যিনি 11 জুলাই 2000 সালে মারা যান, তিনি মারা যাওয়ার পূর্বে এমন কিছু নসিহত লিখে দিয়ে গিয়েছিলেন যা ছিল সবচেয়ে বাজে। তিনি কিছু নসিহত দিয়েছিলেন যে তার মৃত্যুর পরে তার লাশের গোসল হবে না, তার লাশকে বিপরীত মুখে শোয়াতে হবে। এই সমস্ত কথা আমার বলা কোনো রুচি নেই, কারণ আমি এটাকে গ্লোরিফাই করবো না কখনো শয়তানের কর্মকাণ্ডকে। তো সে কিছু নসিহত দিয়েছে, যে নসিহতগুলো মানা আসলে এলাকাবাসীর পক্ষে সম্ভব না। তো এলাকাবাসী সেই নসিহতগুলো ফলো করেনি। তো সে আনোয়ার দরবেশ মৃত্যুর পূর্বে যে নসিহতগুলো লিখে দিয়েছিল সেইখানে আবার স্পষ্ট লিখে দিয়েছিল, যদি এগুলো না মানো তাহলে কিন্তু আমি তোমাদেরকে অনেক কঠিন শাস্তি দেব। তা আনোয়ার দরবেশ মারা যান। তো ওই পরিবারের সংখ্যা কিন্তু একজন কমল, বাকি থাকে কতজন? 9 জন বা 10 জন। এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট না 9 জন বা 10 জন। আনোয়ার দরবেশ মারা যাওয়ার পরে তার ছেলে, বড় ছেলে, এই কুখ্যাত ধর্মটাকে নিজেদের ফ্যামিলির মধ্যে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তারা জীবিকার জন্য এদিক ওদিক যা যা করা একটা ফ্যামিলি চলার জন্য সবই করছিলেন তারা। তো এর মধ্যে আরিফ খুন হন বা মারা যান। আরিফ খুন হন বা মারা যান এই ব্যাপারটা স্পষ্ট না, কারণ এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। এখন ধরে নেওয়া যেতে পারে যে আরিফ খুন হলে পরিবার জানতো আরিফ খুন হয়েছে, তাহলে পরিবার যেহেতু ডায়েরি মেনটেন করতো তাহলে সেখানে তারা লিখতো যে তাদের বড় ভাইকে খুন করা হয়েছে। অথবা যদি আরিফ মারাও যেত, প্রশ্নটা এটা, আরিফ যদি মারাও যেত তাহলে সেই পরিবারের ডায়েরিতে এটাও লেখা থাকতে পারত যে আরিফ মারা গিয়েছেন, কিন্তু কিভাবে মারা গিয়েছেন। কারণ তারা যদি আনোয়ার দরবেশের দেহকে সৎকার করার মতো ব্যবস্থা নিতে পারে, তাহলে আরিফ যে মারা গিয়েছে, সে মারা গিয়েছে খুনের শিকার হোক বা সে মারা যাক, তার লাশ দাফন দেওয়ার কথা কি তারা বলতো না, উল্লেখ করতো না ডায়েরিতে? এখন আমি জানি না ডায়েরিতে সেই কথা উল্লেখ আছে কিনা। ওই পরিবার কিছু ডায়েরি মেনটেন করতো, ছোটখাটো কিছু ডায়েরি মেনটেন করতো ওই পরিবার। তো ফাস্ট ফরওয়ার্ড যদি আসি আমরা, আরিফ তো মারা গেলই, তো আরও একজন সদস্য তো কমে গেল। এখন সদস্য সংখ্যা হয় 8 বা 9। আমি কেন বলছি 8 বা 9 এটা পরে তো আপনারা এমনিতেই বুঝে যাবেন। তো 11 জুলাই 2007 সালে রেল লাইনে তখন তারা 9 জন ছিলেন। তো লোকোমোটিভ মাস্টারের ভাষ্য মতে তারা রেল লাইনের পাশে ছিল এবং আচমকাই রেলের সামনে ঝাঁপতেন তারা, এবং তারা মারা যান। যেটা হয় ইমাজিন করা যায় না আসলে মানুষের দেহের সাথে কি হয়। এলাকাবাসী দেখলো, পুলিশও এলো, ওই যে তদন্তগুলো চললো। কিছুদিন পরে জানা গেল একজন মহিলা সে এসে ক্লেম করছে যে সে হচ্ছে ওই ফ্যামিলির মেয়ে, তার নাম মবি। সে ক্লেম করলো যে এটা তার পরিবার, তারা কেউ আত্মহত্যা করেনি, তাদেরকে খুন করা হয়েছে। এবং মবি এটাও জানালো যে মবির সন্তানেরা তার বাবার সাথে ছিল, মানে এই পরিবারের সাথে ছিল। মবি কেন এই পরিবারের সাথে না, মবির রিজনটা হচ্ছে যে তারা যে ধর্মটা ফলো করে তার স্বামী এগুলো মানবে না, বা এরকম কোনো অজুহাত ছিল। তো এই জন্য সে তার স্বামীর সাথে ছিল, তার সন্তানেরা আবার তার সাথে ছিল। তো মোদ্দা কথা হচ্ছে যে পরবর্তীতে জানা যায় যে একজন পালিত মেয়েও ছিল আনোয়ার দরবেশের। তো এখন পর্যন্ত যদি হিসাব করি আমরা, আনোয়ার দরবেশ, আরিফ এবং শেষের দিকে যে 9 জন মারা যায়, এই টোটাল কাউন্ট সহ দাঁড়ায় লোক সংখ্যা হচ্ছে কিন্তু 11 জন। আত্মহত্যা 9 জন করলেও এই পরিবারের সংখ্যা কিন্তু 11। কিন্তু এইখানে মবির রোলটা কি? মবি তো তার মেয়ে না। মবির যে ভাষ্য সেটা হচ্ছে তার সন্তানেরা তার বাবার সাথে, মায়ের সাথে, মানে নানা নানির সাথে বা নানার পরিবারের সাথে, এবং মবি ভিন্ন সে তার স্বামীর সাথে। এটা কেমন একটা অড না?
রিলেশনশিপ একটু অড না? যে আমি আমার স্বামীর সাথে থাকবো কারণ আমার বাবা মা কাফের, কথার কথা ধরে নিলাম, বাবা মা কাফের, আমি আমার স্বামীর সাথে থাকবো, কিন্তু আমার সন্তানেরা, যেটা আমার স্বামীর ওরসের সন্তান, তারা থাকবে কাফেরদের ধারা। কেমনটা যেন অ্যাবনর্মাল না ব্যাপারটা? তাহলে আমার কেন জানি মনে হয়েছে মবের ফিগারটাই হয়তো ফেক, মবের ফিগারটাই হয়তো ফেক, অথবা মবে অন্য কেউ, যাকে কোনো এক কারণে পুলিশের দরকার মনে হয় নাই ক্রস চেক করার। এটা পুলিশ ভালো জানে, আমি জানি না। মবের রোলটা এইখানে কিন্তু প্রশ্নবিদ্ধ, যে আমার সন্তান আমার কুফর করা বাবা মার সাথে, কিন্তু আমি সংসার করছি ইমানদার পুরুষের সাথে, কিন্তু সন্তানও কিন্তু আমার সেই ইমানদার পুরুষের ঔরসের, আমার নিজের, সে থাকছে কুফর করে যে বাবা মার সাথে। ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু। এই জন্য মবের রোলটাকে বাদ দেওয়া যায় না, মবের রোলটা, কারণ মবের কোনো ট্রেসও কেউ পায় নাই, মবের পরে ফার্দার ট্রেস কিন্তু পুলিশও করেনি বা পায়নি। তাহলে একটা মানুষ তার হাওয়ার মধ্যে গায়েব হয়ে যেতে পারে না। এবং মবে কিন্তু কোনো লাশ ক্লেম করেনি। জানেন যে এটা আমার ফ্যামিলি, আপনার লাশ কেন ক্লেম করবেন না? আপনি দাফন করতে পারবেন না, এটা অতি সহজ। আপনি বলে দেবেন যে আঞ্জুমান দাফন করবে, অথবা অমুকে দাফন করবে, বা এই এলাকার লোকগুলো দাফন করবে, কিন্তু আপনি এটা ক্লেম তো করতে পারতেন। লাশ তো ছিল, ক্লেম তো করেননি আপনি। আপনারই তো ওরসজাত সন্তান, ওরা তো আর কাফের না। বয়স হয়নি ওই সমস্ত সন্তানদের যে তাদের গুনাহ লেখা হবে শরীয়ত মোতাবেক। মবের রোলটা খুবই সন্দেহজনক। মবে কি আদতে মানুষ ছিল? নইলে ট্রেসটা করতে পারে না কেন কেউ? নাকি এমনি এমনি এগুলো কেসটা বন্ধ করে দেওয়া হয় সবসময়? আরেকটা সিগনিফিকেন্ট ব্যাপার হলো যে ওই আনোয়ার দরবেশের বাড়ির হোল্ডিং নাম্বার 111, 11-র পরে 1 অথবা 1-এর পরে 11, 111। এই পরিবারটা পুলিশ যখন তদন্ত করে, তারা এটাও খেয়াল করে যে তারা বড় কবর খুঁড়ে ছিল, এবং তাদের ঘরের মধ্যে কিছু আলামত ছিল, অভাবের প্রচণ্ড আলামত তো ছিলই, সেই সাথে আলামত ছিল তারা হয়তো আত্মহত্যা করার চেষ্টা করেছে। এরকম আলামত ছিল যে তারা বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়েছে, যেটা হচ্ছে আত্মার সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশমেন্ট করার যে প্ল্যান চেটের যে আবহ তৈরি করে, এরকম কিছু আলামত, মোম থেকে শুরু করে এই সমস্ত জিনিসপত্র। এবং ডায়েরিতে তো লেখাই ছিল যে তারা ধ্যান করত। কোনো এক সময়ে এক মেয়ের উপরে আনোয়ার দরবেশের আত্মা নাকি ভর করে, এবং ধীরে ধীরে আনোয়ার দরবেশের আত্মা সবার উপরেই নাকি তার ভরের যে খেলাটা সেটা সে খেলতে থাকে, ওই ডায়েরির মধ্যে যেটা উল্লেখ করা আর কি। প্রশ্ন হচ্ছে, প্রচণ্ড অভাবের যে সংসার, মানুষের সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে কেউ কিন্তু টেক কেয়ার করবে না, একদমই স্বাভাবিক ব্যাপার। প্রচণ্ড অভাবের সংসারে আপনার ডায়েরি মেনটেন করার সময় কই? এতগুলো মানুষের কথা ডায়েরিতে মেনটেন করতে হবে, কারণ পেটের ক্ষুধার হিসাবটা কিন্তু আলাদা। আমি কিন্তু মানুষের দৃষ্টিকোণ থেকে বলছি। ওই পরিবারে ছোট ছোট শিশু ছিল, তাদের বয়স হয়তো 10-এর নিচেও হতে পারে, বা 10-এর উপর হয়তো 1-2 বছর উপরে হতে পারে। আপনি নিজে না খেয়ে থাকতে পারেন, আপনি এদেরকে কতক্ষণ না খেয়ে থাকবেন? ওই দিকের খবর কিন্তু আমরা জানবো না, এখন জানবো সে যেটা, কিন্তু জানার কোনো অপশন এখন আমাদের হাতে নেই। এই দীর্ঘ সময় ধরে এই যে প্রক্রিয়াটা চলছিল আদম ধর্মের বেসটা ছিল কি? আদম ধর্মের বেসটা ছিল এটাই যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি তারা মানবে না। আদমই নাকি সব কিছুর মূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন কানুন তাদের কাছে বাতিল। এবং সোজাসাপটা কথা হচ্ছে এইটা, যা এই ধরনের কথা বলবে, যে আমাদের রাসূলকে অস্বীকার করবে, যে মুসলমান যে আমাদের আল্লাহকে অস্বীকার করবে, সে তো সরাসরি কাফের। এবং কাফেরকে সঙ্গ দিবে কে? অবভিয়াসলি শয়তান। আমি মানবের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এই পরিবারটা নিজেদের মানুষের সাথে খাপ খেয়ে নিতে পারেনি,
অভাবে ছিল এবং সেই জন্য তারা হয়তো শেষের দিকে যে আত্মহত্যা করেছে, যেন আমার মুক্তি দরকার একবারে। কিন্তু দৃশ্যপটে মবিকে আপনি কিভাবে এড়িয়ে যাবেন? মবি কে? মেয়ের দাবি করলো, আবার মবি তার মেয়ে ওইটা পাওয়া গেল ঠিক আছে, কিন্তু আরেকজন তাহলে আইডেন্টিফাই কেউ হলো, অন্য একজন, সম্ভবত তার নাম লিনা, পালক মেয়ে আইডেন্টিফাই হলো। অনেক কষ্ট করে হয়তো আইডেন্টিফাই করেছে তারা, পুলিশ। এখন কথা হচ্ছে কি, লাশ চেনার মতো কন্ডিশনে ছিল না অনেকেরই, তো সেই লাশ আবার চিনল কে? যে ওটা লিনার লাশ, তাও ওই লাশটা আপনি প্রিজারভেটিভ দিয়ে রাখতে পারবেন না বেশিক্ষণ, কারণ ওই লাশগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আপনি প্রিজারভেটিভ দিয়ে চুপিয়ে রাখবেন? সম্ভব? রক্ত বের হয়ে যাওয়ার পরে সে রক্তটা যদি শুকিয়ে যায় তাহলে তো ভালোই, কিন্তু শুকিয়ে না যাওয়া রক্তগুলো প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। এরকম ছন্ন ছাড়া, ছিটানো বিটানো হাড় মাংস কিমা হয়ে যাওয়া মানুষের শরীর, আপনি এই লিনাকে আপনি আইডেন্টিফাই করলেন কীভাবে? অনেক লোককে তো আইডেন্টিফাই করতে পারেন নাই, ধারণার উপরে বিশেষ করে বললেন যে অমুক 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 অমুক। এবং লোকমাস্টাররা যেরকম দেখেছেন যে তারা দেখেছেন যে হয়তো দুই তিনজন সন্তান ছিল ছোট বয়সের। আপনি প্রথম দিকে তো লাশ আইডেন্টিফাই করতে পারেন নাই, পরে লিনার লাশ আইডেন্টিফাই হয়, কারণ মবি এসে ক্লেম করে। এরপরে মবি গায়েব। পুলিশের দরকার পড়ে না আসলে এগুলো নিয়ে ঘাটাঘাটি করার, আসলেই দরকার পড়ে না। এগুলো হচ্ছে তাদের জন্য মাথা ব্যথা। ওষুধ খেলাম, মাথা ব্যথা সেরে গেল, ওষুধটা কি? কেস বন্ধ করে দাও, এটা কোনো এন্ড নেই। এখন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় মানুষজন তাদেরকে মেরেছে, আর না হয় এক্স্যাক্টলি ওইটাই ঘটেছে যেটা আপনি আর আমি আন্দাজ করছি এখন। প্রথম পসিবিলিটি যে মানুষজন তাদেরকে মেরেছে, এইটা মুখের কথায় হয়তো একটা তাত্ত্বিক থিওরি দেওয়া যেতে পারে, যে মানুষজন তাদেরকে ফোর্স করেছে, তাদেরকে বাড়িঘর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদের বাড়িঘর দখল করার চেষ্টা করেছে, এটা সেটা। তারপরে হচ্ছে তারা শুনতে পারেনি, তো তারা এসে আত্মহত্যা করেছে। তো এটার পিছনে আপনি মানুষকেও ইনভলভ করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমরা যারা অন্তত এইটুকু তো মানি যে আল্লাহ আছেন, রাসূল আছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালামাটা তো অন্তত আমরা বিশ্বাস করি। আমরা যারা বিশ্বাস করি এরকম, তারা ভুলেও এই সমস্ত জায়গা দখল করার কথা চিন্তা করবো না কক্ষণে। ওইরকম বাড়ি, যে সমস্ত বাড়িতে এরকম উদ্ভট ব্যাপার চলে, জীবনও করবো না। এটা ঠিক যে তাদের সাথে সম্পর্ক আমাদের খারাপ হবে, কারণ আমরা এটাই চিন্তা করবো। কারণ আমরা যখন কোরবানি দিতে যাই, আমরা চিন্তা করি, যদি আমরা শেয়ারে কোরবানি দিতে যাই, আমরা চিন্তা করি কি এই লোকের ইনকাম হালাল কিনা, এই লোকের সাথে আমি কোরবানি দিচ্ছি শেয়ারে, আমার কোরবানিটা কবুল হবে কিনা, এই পরিমাণ সেন্সিটিভ আমরা। তো সেই পরিমাণ সেন্সিটিভ আমরা তো সেই জায়গাতেও আমরা তো এটাও চিন্তা করবো যে এদের সাথে কথা বললে কি আমি কাফের হয়ে যাবো নাকি, এই চিন্তা তো থাকবে। সেই জন্যই তো তাদেরকে একেবারেই লোকজন এড়িয়ে চলতে শুরু করলো। এবং তারপরের ফলটা চোখের সামনে, তারা প্ল্যান চেট করতো বা যে কোনো কিছু করতো, যার মাধ্যমে যেই আসতো সে এসে বলতো এইটা করতে ওইটা করতে, এক্স্যাক্টলি যেভাবে বোরারিতে ছিল। বোরারিতে দিক নির্দেশনা ছিল আরও ডিটেইলে, কিন্তু এইখানে ডিটেইলের দিক নির্দেশনা ছিল না, কারণ লিখবে যে এরকম লিখার মতো লোকজন ছিলই না এখানে, শিক্ষিত লোকজন তেমন ছিলই না। ছিল বয়োবৃদ্ধ লোকজন, বয়স্ক মহিলা, আনোয়ার সাহেবের স্ত্রী, তার ছেলে মেয়ে। আদম পরিবারের ব্যাপারটা এক কথায় বলতে গেলে একটা বিভ্রান্তির মধ্যেই পরিবার ছিল, যারা এই বিভ্রান্তির মধ্যেই নিজেদের জীবন শেষ করে দিয়ে গেছেন। এবং আরো একটা জিনিস, আমার হিসেবে, যদি আমার হিসেবে ভুল না হয়, যে দিন তারা আত্মহত্যা করে ওই দিন 11 তারিখ হলেও চাঁদের হিসেবে সেটা অমাবস্যার একদিন আগে। তারা দিনে মারা গেলেও কাউন্ট হবে রাতের সময়। ওই রাত ছিল অমাবস্যার আগের দিনের রাত, যেই রাত্রের দিনে তারা মারা গিয়েছে সবাই।
এবার হয়তো হিসেব নিকেশ যদি আমরা করতে বসি, সুপার ন্যাচারাল এলিমেন্ট কি আছে? সুপার ন্যাচারাল এলিমেন্ট ওইভাবে চিন্তা করতে গেলে কিন্তু নাই। কিন্তু সংখ্যাটাকে কিভাবে এড়িয়ে যাবেন? সংখ্যার যে তাত্ত্বিক যে মিল সংখ্যার 11-11, বাসার নাম্বার 111 অথবা 11-1, 11 তারিখে মারা যাওয়া, 11 তারিখে আত্মহত্যা করা, এটার সাথে লোকের সংখ্যাও কিন্তু 11। যদি আরিফ এবং আনোয়ার সাহেবকে যদি আপনি বাদ দেন, 9 জন তো মারা গিয়েছে, তো এই 9 আর 2 কত? 11। এই 11 সংখ্যার কথা মনে আছে বোরারির সাথে? বোরারিতেও কিন্তু 11 জন আত্মহত্যা করেছিল, একই মোটিভ। বোরারিতেও, আদম পরিবারে কি ছিল? যে বাবা এবং ভাইয়ের সাথে দেখা করবে, তারা বাবা এবং ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু তারা এটাও জানতো কোনো না কোনোভাবে যে তারা ফিরবে না, ফেরার অপশন নেই। এই জন্য কিন্তু নিজেদের দুয়ারে তারা কবর খুঁড়ে রেখে এসেছিল। বাড়ির ভেতরে কফিন রাখে কে, এই কথা পরে আসছি আমি। বোরারির সাথে 11 সংখ্যা কিন্তু তীব্র মিল এখানে। বোরারিতে কিন্তু তারা যে প্রথম কন্ট্যাক্টটা হয়, তাদের ললিতের যে প্রথম ডায়েরি এন্ট্রি, সেই দিনটাও কিন্তু আমার হিসেবে চন্দ্র মাসের একাদশী, মানে কৃষ্ণপক্ষের একাদশী। আর এই আদম পরিবার এই কৃষ্ণপক্ষেরই সম্ভবত 13 অথবা 14 তারিখে মারা গিয়েছে সন্ধ্যার হিসেবে। কাছাকাছি মিল কিন্তু না, কিন্তু ওই পরিবারও 11, এই পরিবারও কিন্তু টোটাল কাউন্ট 11। বোরারিতে কিন্তু আপনি দেখতে পাবেন যে 11টা পাইপ আছে। 11 সংখ্যা কিন্তু অদ্ভুতভাবে ডায়েরিতে মিল। এই পরিবারের সাথে তাদের কোনো যোগাযোগ না থাকলেও হয়তো একটা জায়গায় এরা কানেক্টেড, হয়তো যে কোনো একজনের খেলা। এটা কার খেলা এটা স্পষ্ট না, এই খেলাটা লং টার্ম ধরে চলে। আপনি যদি বোরারির সাথে হিসাব করে দেখেন, বোরারি তো পুরো খেলাটা কিন্তু 11 বছরের, পুরো খেলা কিন্তু 11 বছরের। এবং এই আদম পরিবারের পুরো খেলাও 11 বছরের। আনোয়ার দরবেশ কিন্তু 95 সালের সময় কিন্তু গায়েব হয়ে যায়। আনোয়ার দরবেশ 95 সালের সময় গায়েব হয়ে যায় এবং সে কিছুদিনের মধ্যেই, বছরখানেকের মধ্যেই কিন্তু সে তার এই ধর্মটা নিজের ফ্যামিলির মধ্যে সে প্রচার করতে শুরু করে। 95 সাল যদি আপনি বাদও দেন, 96, 97, 98, 99, 2000, এরপরে কত 7, তাহলে কত হয় 12। আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে কত হয়? এখানেও 11 বছর হাতে পাবেন। এখনো কিন্তু 11 বছর এখানে। এই লং টাইম এই খেলাটা কে খেলে? এইখানে কেউ তো খেলে, যে খেলাটা খেলে তীব্র মজা পায়। আদম পরিবারটাকে সাফার করালো, তাদেরকে খানাপিনা থেকে ব্যাহত রাখলো, অভাবে রাখলো, তাদের কষ্ট দেখে সে হাসলো। অপরদিকে বোরারিতে তাদেরকে সে ফুলে দিয়েছিল রীতিমতো, তাদের আয় উন্নতি ঘটিয়ে দিয়েছিল। 2 জায়গায় 2টা ঘটনা ভিন্ন রকম। এক পরিবারকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে দিয়ে আরেক পরিবারকে নিঃশেষ থেকে দাঁড় করিয়েছে। মানে এইখানে বোরারি নিঃশেষ থেকে উপরে উঠেছে এবং আদম ভালো থেকে নিচে নেমেছে। 2 জায়গায় 2 রকম। 11 বছর 2টা পরিবারের ক্ষেত্রে 11 বছরের গেম প্লে, 11 জন লোক, 11 তারিখ, 11 নাম্বার, 11 ডেট। এটা যেই করুক না কেন, এই লং টাইম গেম খেলতে সে খুবই অভ্যস্ত এবং এই খেলাটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। জানি না সে কে, খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে কথাটা বলছি না, বিশ্বাস করুন আমার এই ঘরে এই মুহূর্তে ল্যাভেন্ডারের দেওয়া
এয়ার ফ্রেশনার ইউজ করে ল্যাভেন্ডারের, কিন্তু আমি এই মুহূর্তে একটা আষ্টে গন্ধ পাচ্ছি আমার নাকে। এবং হয়তো হয়তো শুনতে পাবেন খুব দূর থেকে একটা ফেইন্ট ডাক আসতেছে, এটা কিন্তু কুকুরের ডাক না, হয়তো মাইকে এই মতো শুনতে পেতে পারেন। কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, আমি আদম ফ্যামিলি নিয়ে যখনই চিন্তা ভাবনা করতাম আমি এরকম একটা সাউন্ড আমি শুনতাম। আমি আদম ফ্যামিলিকে কখনো চিন্তাই করিনি যে আমি ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবো, দরকারই মনে করিনি। কারণ আমার কাছে বারবার মনে হয়েছে যে পুরো ফ্যামিলিটা কুফর করতো, কুফর নিয়ে কথা বলবো কেন। কিন্তু একদিন একজন ব্যক্তির কমেন্ট দেখার পরে যখন আমি একটু হিসাব নিকাশ করলাম, চিন্তা করলাম যে না, এক কাজ করি, আমি দিনক্ষণ বের করি না, দেখি। ঘুরে ফিরে 11 জায়গায় জায়গায় চিৎকার করে করে বলছিল যে এই জায়গার আমি এইখানে। এবার আসি আনোয়ার দরবেশ ইনফেক্টেড হলো কিভাবে। ধরে নিলাম যে এই এন্টিটি আনোয়ার দরবেশকে চুজ করলো, সে তাকে সিলেক্ট করলো। কিভাবে করলো? আচমকাই করলো? দুইটা ঘটনা এখানে ঘটতে পারে, হয় আচমকাই করেছে, আর নাহলে অনেক আগে থেকে তার উপর তার নজর ছিল। আমার যেটা মনে হয় অনেক আগে থেকে এখানে নজর ছিল। কেন বলছি? একজন আর্মি পার্সোনাল তিনি রিটায়ার হওয়ার পরে যখন ধর্মকর্মে মন দিবেন, তখন তার মধ্যে ধর্মের বিরোধিতা আসবে কেন? এত বছরে কেন আসেনি? এক্সাক্ট ওই সময় আসবে কেন? এবং তিনি এটাও জানতেন যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে আমরা কিন্তু আমাদের রাসূল মানে আমাদের কলিজের টুকরা, ঠিক আছে, এরকম জায়গায় আমরা কেন এই ধরনের ওপেন আর্গুমেন্টে যাব? কেন আর্গুমেন্টে যাব? আমাদের দেশে অর্ধেক মানুষ অনেক কিছু বুঝেই না, এটা খুবই স্বাভাবিক। তো সেই আমলে, সেই 1990 সালের পরবর্তী সময়ে লোকজনের সাথে কথা বলতে যে যখন তাকে তার গায়ে হাত দেওয়া হয়, একজন আর্মি পার্সোনাল, তার গায়ে কি লাগবে না? তার কি আত্মসম্মানবোধ নেই? ছিল তো, এই জন্য তো নিজেকে গুটিয়ে নিয়েছেন। আর এইটাতেই সমস্যা, নিজেকে গুটিয়ে নেওয়াতেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। আমাদেরকে কিন্তু স্ট্রিক্টলি নিষেধ করা আছে যে আমরা কখনো আজাবাজে চিন্তা করতে পারবো না, আজাবাজে চিন্তা নিয়ে বসে থাকতে পারবো না। কারণ আজাবাজে চিন্তা করবো তাহলে আমাদের উপরে শয়তান তার প্রভাব ফেলতে শুরু করবে। আমরা বিষণ্ণ হয়ে বসে থাকতে পারবো না, নিষেধ করা আছে। কারণ বিষণ্ণতা শয়তানকে ডেকে নিয়ে আসে আরও কাছে। আপনার ইবাদতের প্রতি তখন আগ্রহ আসবে না, খালি সারাদিন মন খারাপ, মন খারাপ, মন খারাপ। যখন তার গায়ে হাত তোলা হলো, তার ব্যক্তিত্বের উপরে যখন আঘাত দেওয়া হলো, তিনি নিজেকে যখন গুটিয়ে নিলেন, এই গুটিয়ে নেওয়ার সময়ই তার সাথে শয়তানের কন্ট্যাক্ট স্ট্যাবলিশ হয়। শয়তানের কন্ট্যাক্ট স্ট্যাবলিশ না হলে, তুই একটা কেরামতি না দেখালে আপন মানুষও কিন্তু আপনার কথা বিশ্বাস করবে না, আপনি যতই কিছু করেন না কেন। কারণ আপনি টাকা পয়সা ধন দৌলত দিয়ে যে ব্যাপারটা আপনি নিতে পারবেন না, সেটা হচ্ছে ইমান বা ধর্ম। আমরা এটার ব্যাপারে এতটাই সেন্সিটিভ যে আমরা কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে রাজি হব না কখনোই। তিনি অবশ্যই কিছু কেরামতি দেখিয়েছিলেন, যে কেরামতি দেখানোর কারণে তার পরিবারের এতজন লোক তার মুরিদ হয়ে যায় রীতিমতো, এবং তারা ধ্যান করতো। কিসের ধ্যান করতো? একজন মুসলমান হিসেবে আমাদের কাছে কিন্তু 5 ওয়াক্তের নামাজ ফরজ। এরপরে অন্য যদি কোনো কিছু আমরা করি, আমরা নামাজ পড়তে পারি, নফল নামাজ আদায় করতে পারি, অথবা কোরআন শরীফ পাঠ করতে পারি। যে আমি আবারও গন্ধটা পাচ্ছি, এটা পসিবলই নেই মোট আমার ঘরে এই গন্ধটা পাওয়া। কিন্তু আমি জানি যে আমি এই কেসটা স্টাডিটা এইবার আজকে শেষ করবো, এরপর থেকে আমি গন্ধটা পাবো না। এটা আসছে একটা গন্ধ। তো যে কথাটা ছিলাম, আমরা কখনোই ভুল রাস্তার দিকে আগাবো না যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাই। প্রমাণ পেলে আমরা আমাদের নিজেদের বিবেককে বিক্রি করে দিতে সময় নেব না। আদম পরিবারের সাথে কি ঘটেছে আমরা হয়তো অনেক কিছু জানি না। ডায়েরি এন্ট্রি দেখলে হয়তো দেখা যায় কিছু কিছু অদ্ভুত কথাবার্তা, কিন্তু ওই যে প্রথম কন্ট্যাক্ট স্ট্যাবলিশ যখন করে এন্টিটি, তখনই আরো ভালো মতো ঘেরে বসে, কিছু কেরামতি দেখায় এবং বাকি লোকগুলো ওই রাস্তায় চলে আসে, এবং এর ফলশ্রুতিতে নিষ্পাপ বাচ্চা সহ তারা সবাই আত্মহত্যা করে।
একই ঘটনা বুরারিতেও। তারা অপেক্ষা করছিল যে তাদের বাবা আসবে, আর এইখানেও তারা তাদের বাবার সাথে দেখা করতে গিয়েছিল। সবারই ফাদার প্রবলেম দেখা দিয়েছে একবারে একই সময়ে। এখন আন্দাজ করা যেতে পারে যে বাংলাদেশে যে ঘটনা শুরু হয়েছে সেটা হয়তো বুরারিতে যে শেষ হয়েছে, অথবা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার আগে হয়তো কোথাও কোনো ঘটনা ঘটেছে। বার্মায় হতে পারে, ভুটানে হতে পারে, নেপালে হতে পারে, আফগানিস্তানেও হতে পারে, আমরা হয়তো জানি না এখনো। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যখন বাংলাদেশে হয়েছে, বাংলাদেশই স্টার্টার না। আমার যেটা বিশ্বাস, আমার যেটা মনে হয় পেছনে আরও দূরে মনে হয় কোনো স্টার্টার আছে, হয়তো মায়ানমারের দিকে অথবা নেপালের দিকে অথবা ভুটানের দিকে। খুব বেশি চান্স আছে যে হয়তো মায়ানমারের কোথাও, এটা সূত্রপাত মায়ানমারের কোথাও হয়েছে, আমার যেটা বিশ্বাস। কারণ একটা রেখা টান দিলেও আমার কাছে মনে হচ্ছে এটা এরকমই, একেবারে সমান্তরাল একটা রেখা টান যদি আমি দিই, বাংলাদেশেই শুরু হয়নি, শুরু হয়েছে অন্য কোথাও এবং শেষও হয়েছে অন্য কোথাও। হয়তো আমাদের কাছে সেই ইনফরমেশন নেই, অথবা এই মুহূর্তে চলমান। আমার এমনও তো হতে পারে যেটা চলমান। প্রশ্ন আসতে পারে যে এত লং টাইম এই খেলাটা খেলে কেন? তাদের বয়স আর আমাদের বয়স তার এক না, তাদের মেন্টালিটি আর আমাদের মেন্টালিটি তার এক না। কেন এই লং টাইম খেলা খেলে তারা, এটা তারাই ভালো জানে। কিন্তু এইভাবেই ইনফিল্ট্রেট করে, এইভাবেই একটা ভালো ফ্যামিলিকে অসুস্থ করে ফেলে এবং একটা অসুস্থ ফ্যামিলিকে সুস্থ করে। দুইটা ঘটনা ঘটে, দুই জায়গাতেই আত্মবিশ্বাস কামাই করে। একটা ভালো ফ্যামিলিকে অসুস্থ করে দিয়ে, যেমন এই যে আদম পরিবারকে আরও বিপদের মধ্যে ফেলে দিয়ে সেই এন্টিটি আদম পরিবারের মধ্যে যে একটা বিদ্বেষ ছিল ইসলামকে নিয়ে, সেটাকে আরও গাঢ় করে দেয়, আরও সে দূরে সরিয়ে দেয় আল্লাহর কাছ থেকে তাদেরকে। আপনার কি মনে হয় যে আপনি শিরক করলেও কি আল্লাহ তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন? মনে হয় না। অবশ্যই ক্ষমা পাবেন না আপনি, কিন্তু তার মানে এই না যে তিনি আপনাকে সরিয়ে দেবেন, বাতিল করে দেবেন। মাফ তো পাবো না আমরা শিরক করলে, কুফর করলে আমরা মাফ পাবো না। কিন্তু এই পরিবারটা কুফরটা করলো কেন? নিজেদের ইচ্ছায়, নাকি অন্য আরেকজনের ছায়ার মধ্যে পড়ে? আল্লাহ অবগত, সব কিছু ব্যাপারে আল্লাহ অবগত, তিনি ভালো জানেন। এবং শেষ দিনগুলো যদি দেখেন, এই পরিবারের সাফারিং, পরিবারের পরিবাররা তাদের আয় নেই, ইনকাম নেই, কোনো কিছু নেই। 2007 সালের মতো পরিবেশ, যে সময়টা বাংলাদেশের অবস্থা আরও বেশি খারাপ। কে তাদেরকে সাহায্য করবে? মানুষজন তো কুফর করে দেখে পছন্দ করে না, এই জন্য তো এক ঘরে থাকতো তারা। অভাবে তো ছিল, তাই না? এবং যদি সব ইকুয়েশন থেকে যদি সব শয়তান, সব 11, সব 1, 11, 11, 1 এই সব কিছু যদি বাদ দিই, তাহলে তার অভাবে তো ছিল। যা, কেউ তো কাজ দিবে না, কারোর সাথে বলবে না এক কাজ করি, যে গলা দিয়ে দিই ট্রেনের নিচে। যেই কোনো কিছু হতে পারে, কিন্তু যখন সূত্র মিলাবো না আমরা অঙ্কের, তখন কিন্তু 1, 11, 11, 1 এটাকে আমরা কেউ বাদ দিতে পারবো না। 11 জুলাই মারা যাওয়া, 11 বছর, 11 জন, এগুলোকে কখনো আপনি ইগনোর করতে পারবেন না। একটা কোইন্সিডেন্স হতে পারে, দুইটা না। এবং আমার যেটা মনে হয়, এইখানে ঘটনা ঘটার পরে, এই যে 2007 সালে 11 জুলাই এই ফ্যামিলিটা যে মারা যায়, সম্ভবত 11 জুলাই যদি আমার ভুল না হয়, এই ফ্যামিলিটা যে আত্মহত্যা করে ট্রেনের নিচে আর কি কাটা পড়ে তারা, এটা তো জুলাই মাসের ঘটনা। ঠিক সেপ্টেম্বর মাসের 7 তারিখে, মানে ওই জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বরের 7 তারিখে প্রথম কন্ট্যাক্ট এস্টাবলিশ করে কিন্তু ললিতের সাথে, ললিতের বাবা। ডায়েরি এন্ট্রিতে কিন্তু সেই দিনটা লেখা ছিল 2007 সেপ্টেম্বর, যদি আমার 3 ভুল না হয়। তার মানে এইখান থেকে শিফট হয়ে ললিত ফ্যামিলিকে ট্রিগার করলো। এবং যদি দুইটা লোককে আপনি ভালো করে দেখেন, আনোয়ার সাহেব ছিলেন আর্মি পার্সোনাল, তিনি রিটায়ার করেছেন, তিনি কিন্তু সুস্থ মানুষ, তাকে অসুস্থ করেছে, ঠিক আছে?
ললিত অসুস্থ ছিল, তাকে সুস্থ করেছে। বললাম না, দুটি জায়গায় একই কাজ করেছে, জাস্ট এদিক ওদিক। সুস্থকে অসুস্থ, অসুস্থকে সুস্থ করেছে। যে পরিবার ভালো ছিল তাকে ডুবিয়ে দিয়েছে, যে পরিবার ডুবানো ছিল তাকে ভালো করেছে। খেলাটা এইখানে শুরু করেছে, কিন্তু আমার যেটা মনে হয় যে খেলাটা হয়তো বার্মায় শুরু হয়েছে। সেইখান থেকে বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে এটা অন্য জায়গায় অবশ্যই গিয়েছে। আমাদের কাছে হয়তো খবর আসেনি, কিন্তু আজকের পরে হয়তো আমরা খবর পেতে পারি। এটাই ছিল আজকের পর্বের কথা, কারণ অতিরিক্ত আর কোনো ইনফরমেশন অ্যাভেলেবল না। গল্প বলার মতো লোক অনেক আছে, গল্প বলা যেতে পারে, কিন্তু সেই গল্পটা বলে তো কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। এবার আমাদেরকে খুঁজতে হবে যে এটা শুরুটা কোথায় আর এটা শেষটা কোথায়, আর কে 11 বছর এত সময় ধরে অপেক্ষা করে, কে সে, কি তার উদ্দেশ্য। আজকে যেহেতু এই প্রশ্ন করছি, হয়তো একদিন উত্তর পেয়ে যাব। দুনিয়াতে সব ধরনের প্রশ্নের উত্তর আছে, কোনো উত্তর সাথে সাথে পাওয়া যায়, কোনো উত্তর পরে পাওয়া যায়, পাওয়া তো যাবে। আপনারাও চেষ্টা করুন। এই অমীমাংসিত ঘটনাগুলো একটা না একটা সুতায় গাঁথা থাকে সবসময়। এই আদম পরিবারের সুতো বুড়ারি পর্যন্ত গিয়েছে, কিন্তু আদম পর্যন্ত যে এই সুতো এসছে, তাহলে এই সুতো এসলো কোথা থেকে, মানে এই সুতোটা আসলো কোথা থেকে, ওইটা আমরা এখন কিভাবে খুঁজে বের করবো? বের করার চেষ্টা করতে হবে, আপনাদেরকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে। চলুন একসাথে খুঁজি কে মাস্টার মাইন্ড যে 11-র পেছনে এইভাবে ছুটে, এইভাবে সে 11কে জায়গায় জায়গায় সাজিয়ে রেখে আমাদেরকে বুড়ো আঙুল দেখাচ্ছে। সে তার প্রমাণ, তার অবস্থানের প্রমাণ আমাদের সামনে দিয়ে রেখেছে, চিৎকার করে সেই প্রমাণগুলো চিৎকার করে বলছে, এই যে দেখ আমি এইখানে, এই যে প্রমাণ যে এই জায়গায় এন্টিটি ছিল, কিন্তু আমরা কিচ্ছু করতে পারছি না। এইটাই আমাদের হার, আর এইটাতেই সে খুশি যে আলটিমেটলি আমরা তাকে কিচ্ছুই করতে পারবো না। এর চেয়ে বড় জয় তার জন্য কি হতে পারে, আর এর চেয়ে বড় হার আমাদের জন্য কি হতে পারে বলুন? চলুন আমরা খুঁজতে থাকি এই 11-র হিসাব কত দূর গিয়েছে, অথবা কোথায় শুরু হয়েছে। আমি জাহিদ আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।